মিলি ড্রয়িং রুমের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। একটু আগেই তাদের ড্রয়িং রুম দিয়ে যে টর্নেডো গেল তা স্মৃতির পাতায় চিরন্তন জমিয়ে রাখার জন্য যথেষ্ট। প্রত্যেকটা জিনিস সূর্য ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। মাহিরের প্রিয় অ্যাকোরিয়ামটাও বাদ যায়নি। অ্যাকোরিয়ামের কথা মনে আসতেই মেয়েটা হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে একটা বড় পাতিলে পানি এনে মাছগুলো তুলে রেখে দেয়। না বাচুক, অন্তত নিজের মনটা শান্তি পাক। হসপিটালের করিডোরে পাতানো চেয়ারে বিষণ্ণ মুখ নিয়ে বসে আছেন জাহিদ চৌধুরী। তিনি স্বচক্ষে দেখেছেন ছেলের পাগলামি। মাহির একলা দুর্যোগে সামলাতে না পেরে জাহিদ চৌধুরীকে কল করতে বাধ্য হয়। জাহিদ চৌধুরী খান ম্যানশনে এসে তুর্যের করা পাগলমের কারণে জানতে চাইলে মাহির বুদ্ধি করে মনে চলে যাওয়ার ব্যাপারটা চেপে গিয়ে তুর্যকে হসপিটালে নেওয়ার কথা বলে। অতঃপর তিনিও মাহির দুজনে মিলে তুর্যকে জোর করে হসপিটালে আনে। হসপিটালের বেডে স্থির হয়ে বসে আছে তুর্য, দৃষ্টি তার ফ্লোরে নিবদ্ধ। তার পাশে ডান হাতটা ধরে বসে আছে মাহির। আর নার্স মেয়েটা তুর্যর পায়ের কাছে একটা ছোট্ট টুলে বসে তার পায়ের ক্ষত স্থানটি ড্রেসিং করে দিচ্ছে, যেখানে অ্যাকোরিয়ামের কাজ ঢুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। মাহির আর চোখে তুর্যকে পরখ করছে। একটু পর পর তার কানে বেজে চলছে তুর্য চিৎকার করে বলা তখনকার কথাগুলো। মাহির, ছাড়বো না তোর বোনকে, ছাড়বো না তাকে আমি। তোর বোন বলে সে ছাড় পাবে না সে। বিড়বিড় করে বলে মাহির। ড্যাড আর প্রিয় বন্ধুর কাঁধে ভর দিয়ে তুর্য তাদের ড্রয়িং রুমে উপস্থিত হলো। দরজা আগে থেকে খোলা ছিল। জাহিদ চৌধুরী মেয়েকে ফোন করে আগেই বলে রেখে দিচ্ছিলেন দরজা না আটকে শুধু হালকা করে চাপিয়ে রাখতে। বুসরা ড্রয়িং রুমের লম্বা সোফাতে আধশোয়া হয়ে বই পড়ছে। মূলত কৌতূহলবশত সে এখানে আছে, নতুবা এখানে সে নিজের রুমে থাকতো। হঠাৎ তার চোখ যায় সামনে, দেখে তার ছোট ভাইয়া মাহির ই- দেখে তার ছোট ভাইয়া মাহির ভাই ও তার ড্যাডের কাঁধে ভর দিয়ে এদিকে এগিয়ে আসছে, আর তার হাতে পায়ে ব্যান্ডেজ করা। বুসরা তার ছোট ভাইয়াকে এ অবস্থায় দেখে মম বলে একটা চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কিছুদিন আগেই বড় ভাইয়ার অ্যাক্সিডেন্ট, আর এখন ছোট ভাইয়ার এই অবস্থা থেকে ভয় পেয়ে যায় মেয়েটা। মেয়েকে এভাবে কান্না করতে দেখে জাহিদ চৌধুরী তুর্যকে সোফাতে বসিয়ে মেয়ের কাছে যান। অতঃপর মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেন। কিচ্ছু হয়নি মামুনি, ওর মাহিরের অ্যাকোরিয়ামে ধাক্কা লেগে সামান্য লেগেছে হাতে পায়ে। ডাক্তার দেখিয়ে এনেছি, সেরে যাবে। দেখি তুমি কান্না বন্ধ করো। বুসরা চোখের পানি মুছে দিয়ে বলেন তিনি। বুসরা আচানক চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় সকলে। তুহিনও দেরি করেনি। বোনের চিৎকার করে বলা মম কথাটি শুনে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। ছেলেটা ভেবে নিয়েছে তার মমের কিছু হয়েছে, তাই এভাবে ব্যথা পা নিয়ে ছুটে এসেছে। তবে সেই তুর্যের এহেন অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। সকলের আতঙ্কিত মুখগুলো দেখে নিয়ে জাহিদ চৌধুরী আবারও বলেন, তেমন কিছু হয়নি। মাহিরের অ্যাকোরিয়ামে ধাক্কা লেগেছে সামান্য। সবাই বোঝাতে পারলেও শান্তি চৌধুরী মায়ের মনকে তিনি বোঝাতে অক্ষম। উনি ওনার মতো কেঁদে কেটে একাকার। এতে জাহিদ চৌধুরী বিরক্তি হন। এমনিতেই তিনি ছোট ছেলের প্রতি অনেক বিরক্ত, তাই তিনি শান্তি চৌধুরীর উদ্দেশ্যে বলেন, প্লিজ তুমি থামো এবার। বললাম তো ঠিক আছে ও। দেখো তোমার সামনেই বসা। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে তিনি এবার মাহিরকে জিজ্ঞাসা করেন, মাহির, মীরা মা কোথায়? ছোট বোমাকে তো দেখলাম না কোথাও। মাহির কিছু বলতে যাবে তার আগে তুর্য হড়বড়িয়ে বলা শুরু করে, মীরা নেই, মানে চলে গেছে। চলে গেছে মানে? সবাই অবাক, সাথে চেঁচিয়ে বলে, চলে গেছে মানে? বেশ কিছুদিন ধরে মীরা আর আমার মধ্যে সমস্যা চলছিল। গতকাল রাতে তো আমি অকারণে তার গায়ে হাত তুলে ফেলি, যার কারণে সে মামার বাড়ি চলে গেছে। মামা বাড়ি মানে? ইউএসএ? চোখ বড় বড় করে বলে বুসরা। হুম। আস্তে করে উত্তর দেয় তুর্য। কার সঙ্গে? একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করে তুহিন। শুভ,
তুজির বলা কথাটা কর্ণপাত হতে উপস্থিত সকলে ভরকে যায়। আর এদিকে মাহি চোখ বড় বড় করে তুজের দিকে তাকিয়ে ভাবে, কত বড় বেয়াদব হলে মানুষ এভাবে মিথ্যা বলতে পারে। নিজেকে তো দোষী করছে, সঙ্গে তার ভাগিদার করছে শুভকে। আল্লাহ, কি সাংঘাতিক এই ছেলে! কিছুক্ষণ আগে মাহি চৌধুরী ভিলা থেকে বাড়ি ফিরে এসেছে। আর এসেই দেখে মিলি দুটো মেয়েটকে সঙ্গে নিয়ে বিধ্বস্ত ড্রয়িং রুমটা আগের মতো না করতে পারলেও ভাঙা জিনিসপত্রগুলো সরিয়ে বেশ পরিপাটি করে ফেলেছে এবং এখনো করছে। মায়ের সোফাতে বসে মাথাটা তাতে হেলিয়ে দিয়ে মিলিকে বলে, এক কাপ ব্ল্যাক কফি দে তো, যান একটু রিল্যাক্স হয়ে। মায়ের এহেন লাগামহীন কথাবার্তা মিলিকে লজ্জায় ফেলে দেয়। তার লাজহীন প্রণয় পুরুষকে এসে বলেও থামাতে পারে না। কি দরকার ছিল মেয়েদের সামনে এভাবে ডাকা? মেয়ে দুটো মনে হচ্ছে কিছুই শোনেননি, তবে ঠিকই তারা মিটিমিটি হাসছে। আর তাদের ওই মিটিমিটি হাসি দেখে আরও অস্বস্তিতে পড়ে যায় মিলি। সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে পা বাড়ায়, নতুবা এদের সামনে এই বেহায়া লোক আবার কোনো লাগামহীন কিছু বলে বসে কিনা। মাহির সোফাতে বসে চোখ বুজে তার আর তুর্যর কথোপকথন মনে করে। ফ্ল্যাশব্যাক। কড়া ইঞ্জেকশনের কারণে তুর্যের চোখে ঘুম নেমে আসছে। সে বিছানায় শুয়ে ছোট ছোট চোখ করে তার সামনে ফ্লোরে দাঁড়িয়ে থাকা মাহিরকে দেখে চোখ মুখ শক্ত করে বলে, এভাবে দেখানোর মানে কি? আর তুই বাড়ি যাচ্ছিস না কেন? কত রাত হলো সে ধারণা আছে? মিলি বাড়িতে একা আছে না? যা বাড়ি যা। তার আগে বল, এতগুলো মিথ্যে বললি ঠিক আছে, তবে এর মধ্যে শুভকে কেন টানলি? আমি কাউকে টানিনি, যেটা সত্যি সেটাই বলেছি। মানে সর্বজান্তা? মানে তোর বোনের শুভাকাঙ্ক্ষীটা আর কেউ নয়, বরং ওটা আমাদের শুভ। মাহিরের খোঁজায় কিছু করে না তুর্য, তবে বেশিক্ষণ চুপ করেও থাকে না। কদিন আগে মীরার ফোনে শুভর নাম্বার থেকে একটা টেক্সট ঢুকতে দেখেছিলাম, আর তাতে লেখা ছিল, ভেবে বলছো তো হোয়াইট রোজ? আমার মনে হয় তুর্যকে বুঝতে তোমার ভুল হয়েছে, আর একবার ভেবে দেখো। ভেবেছিলাম এ বিষয়ে কথা বলবো মীরার সাথে, কিন্তু পরে ব্যস্ততার কারণে মনে ছিল না। ফ্ল্যাশব্যাক এন্ড। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন শান্তি চৌধুরী। এই মধ্যরাত্রিতে সবাই ঘুমে বিভোর থাকলেও তিনি কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছেন না। ওনার দু চোখ বেয়ে পড়ছে নোনা জলের ধারা। এটাই তো চেয়েছিলেন তিনি, তবে আজ কেন অপরাধবোধ ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে জানা নেই ওনার। তবে মেয়েটার পাতার ন্যায় সরল মুখখানা চোখের পাতায় ভেসে উঠছে বারংবার। একটুখানি মাতৃস্নেহের জন্য মেয়েটা ওনার পিছনে পিছনে ঘুরতো, কিন্তু তিনি কি করতেন? মেয়েটাকে অপমান করে তাড়াতেন নিজের কাছ থেকে। শান্তি চৌধুরী ভেবে নিয়েছেন ওনার জন্যই মেয়েটা চলে গেছে। এত লাঞ্ছনা ওই ছোট্ট হৃদয়ে হয়তো সহ্য করতে পারেনি মেয়েটা। আর এদিকে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে তুর্য। তার দু চোখে কোন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত। বুক ভারী হয়ে আছে তার, শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল তুর্য। কিছু একটা বিড়বিড় করে বলছে ছেলেটা, তবে ফোপানোর কারণে তা বোঝা যায় না। সময় যায় জলের মতো। এই তো কদিন আগেই আসলো মেয়েটা, আবার দেখতে দেখতে 27টা দিন পেরিয়েও গেল। মীরা এখন তার মামার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহরে ডেনভারে আছে। এই শহরটি রকি পর্বতমালার ফ্রন্ট রেঞ্জের ঠিক পূর্ব দিকে উচ্চ সমভূমি, পশ্চিম প্রান্তে দক্ষিণ প্লেট নদীর উপত্যকা অবস্থিত। এই চমৎকার শহরটিতেও সে মন বসাতে পারছে না। তার অতি প্রিয় মানুষদের জন্য বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে এক মনে ডেনভার শহরের রাস্তার দিকে তাকিয়ে আছে মীরা। এটা এখন তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে এই 27 দিনের মধ্যে। চেহারায় ভাঙন ধরে গেছে মেয়েটা, চোখের নিচে কালি পড়ে গেছে রাতে ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে। প্রথম দিন আহাজ সাহেব মীরাকে নিজের বাড়িতে দেখে ভূত দেখার মতো চমকে গেল, পরক্ষণেই খুশি হয়েছিলেন। অতঃপর এদিক সেদিক তাকিয়ে তুর্যকে খোঁজেন, কিন্তু তাকে কোথাও দেখতে পান না তিনি। তবে মীরার থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়ানো শুভকে দেখে উনি ওনার ভুজোড়া কুচকে নিয়ে মীরাকে জিজ্ঞেস করেন,
সে তুর্যর সাথে এসেছে কিনা। তবে মীরা আহাজ সাহেবের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে দুপাশে মাথা নাড়িয়ে না জানিয়েছিল। তাতে তিনি চোখ বড় বড় করে পুনরায় জিজ্ঞেস করেছিলেন তবে সে শুভর সাথে এসেছে কিনা। মীরা শুকনো ঢিক গেলে উপর নিচ মাথা নাড়ে, যার ফলস্বরূপ আহাজ সাহেব রেগে যান। শান্ত মানুষ রেগে গেলে মুশকিল। মীরা আগে থেকেই জানতো এতদূর সে একা শুভর সাথে এসেছে জানলে ভীষণ রাগ করবেন তার মামা। আর তাই হলো, সেদিন উনি রেগে মেগে আদরের ভাগ্নিকে অনেক কিছু বলেছিলেন। তা দেখে শুনে শুভ থাকতে না পেরে আহাজ সাহেবকে জোর করে বাইরে টেনে নিয়ে গিয়ে কি বুঝিয়েছিল আজও জানে না মীরা। তবে তার মামা একেবারে শান্ত হয়ে গিয়েছিল। অতঃপর মেয়েটার কাছে এসে অনেক আদরের সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। মীরার ক্লান্তি দুটি নয়ন জুড়ে রাজ্যের ঘুম এসে ভর করেছে এখন। তাই রুমে চলে আসলো সে। অতঃপর দেয়ালে টাঙানো ঘড়িটির দিকে চোখ বুলালে দেখে 2:55 বাজে। ভোর হতে দেরি নেই, তাই সময় ব্যয় না করে ক্লান্ত জীর্ণা শরীরটা বিছানায় এড়িয়ে দিল মেয়েটা। খুব বেশি সময় লাগলো না তার গভীর ঘুম হতে। গভীর ঘুমে থাকা সত্ত্বেও মীরা অনুভব করতে পারছে কারো পুরুষালী পুরু ওষ্ঠের ছোঁয়া, যা তার ঘাড় কাঁধ বেয়ে গালের কাছে উঠে পড়েছে। সর্বাঙ্গ কেঁপে উঠে তার। ইতিমধ্যে তার পাত পা অধৈর্যগুলো আঁকড়ে ধরেছে সেই শক্ত অধর দ্বারা। হাঁপিয়ে উঠে মেয়েটা। তবে সে ঘুম ভেঙে আঁখি জোড়া মেলতে পারে না। সকালে চোখ থেকে ঘুম ছাড়তে ছাড়তে 10টা বাজলো মীরা। সে উঠে 2 হাঁটু ভাঁজ করে বুকে জড়িয়ে বসলো বিছানার মধ্যেখানে। হঠাৎ তার কিছু একটা মনে করতে হন্তদন্ত করে ছুটলো ড্রেসিং টেবিলের সামনে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সামনে থাকা মস্ত দর্পণে। না, কোনো কিছু অস্বাভাবিক লাগছে না। একটা শুকনো ঢোক গেলে সে। অতঃপর ভাবে তার মানে ওসব কি ছিল? সবই তার মনের ভ্রম। আপনা আপনি চক্ষু জোড়া বড় বড় হয়ে যায় তার। আবারও একটা ঢোক গেলে মনে মনে ভাবে এও সম্ভব। আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নামছে মীরা। তৎক্ষণাৎ কোত্থেকে ঝড়ের বেগে কেউ একজন এসে তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আচমকা এমন হওয়ায় ভড়কে যায় মীরা। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিচ্ছিল সে। তবে সিঁড়ির রেলিং ধরে কোনো রকম নিজের ভারসাম্য রক্ষা করে ফেলে। সকাল ভোর থেকে অপেক্ষা করছি তোর ঘুম ভাঙার, কিন্তু মহারানী সারা রাত ধরে কোন কার্যসিদ্ধি উদ্ধার করেছিল যে উঠতে এত দেরি? ছেড়ে দিয়ে বুকে দুহাত বুঝিয়ে ভুরু জোড়া নাচিয়ে বলে মিলি। আচানক মিলিকে এভাবে দেখে অবাক সর্বোচ্চ সিংহে পৌঁছে যায় মীরা। একদম স্থির হয়ে গেছে মেয়েটা। আসলে ও বোঝার চেষ্টা করছে যা দেখছে তা সত্যি নাকি ভোর রাতের মতো মনের ভ্রম। কিন্তু না, এটা ভ্রম নয়, সত্যি সত্যি তার মিলিব তার সামনে দাঁড়িয়ে আছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে মীরা মিলির উপর ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। এই পাগলি, কাঁদছিস কেন? কান্না থামা, নয়তো চলে যাবো আজই। মিলির শান্ত ধমক শুনে থেমে যায় মীরা। তবে তার প্রকারও বন্ধ হয় না। চল কিছু খেয়ে নিবি, চেহারার কি হাল করেছিস? ড্যাডি কি তোকে খেতে দেয় না? মিলির কথায় কান্নারত অবস্থাতেই ফিক করে হেসে ফেলে মীরা। অতঃপর হাত দিয়ে কিছু একটা ইশারা করলে মিলি উত্তর দেয়। সাহেবরা এখন ঘুমেবি। ভোর অস্থিরতার সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। মিলির মুখে সাহেবরা কথাটি শুনে ভ্রু জোড়া কুঁচকে নেয় মীরা। তবে কিছু ভাবার আগেই তাকে মিলি টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। ডাইনিং টেবিলে বসে থাকা একা খাচ্ছে মীরা। মিলি তো ব্যস্ত টেবিল সাজাতে। আজ নানা পরে রান্না হয়েছে। মামার একটা মাত্র জামাই বলে কথা, খাতির যত্নের ত্রুটি কি করে রাখে, এসব ভেবে চলেছে মীরা। তার ভাবনার মাঝে আবারও তার প্লেটে খাবার তুলে দেয় মিলি। সঙ্গে একগাদা ধমক দিতেও ভোলে না। এভাবে তাকিয়ে লাভ নেই, সবটা খেতে হবে। আয়নার সামনে গিয়ে একবার নিজের চেহারা দেখেছিস? কি হাল করেছিস নিজের? আমি তো নিজেই খাওয়াতাম। তবে নতুন জামাই প্রথম এ বাড়িতে এসেছে, তার তো খাতির যত্নে ত্রুটি রাখলে চলবে না ডিয়ার। মিলির কথার পিঠে মীরা মুখ বাঁকিয়ে কিছু ইশারা করতে যাচ্ছিল। তবে সিঁড়ি দিয়ে কারো পদাচরণের আওয়াজ পেয়ে মাথা নিচু করে নেয়। সে পারবে না ভাইয়ার চোখে চোখ রাখতে। আর ভাইয়া নিশ্চয়ই ভীষণ রেগে আছে তার উপর। হ্যাঁ, রেগে আছেই তো, নতুবা একবার হলেও তাকে একটা কল দিয়ে খোঁজ নিত। ভাইয়ার জন্য পাহাড় সমান অভিমান জমে আছে মীরার ছোট্ট হৃদয়, যা সহজে গলবে না।
কিন্তু মেয়েটা কি জানে তার ভাইয়া প্রিয় বন্ধুর কেবল সত্য পূরণ করছে মাত্র, এর বাইরে কিছুই না। সেই পদাচরণ কমে ডাইনিং টেবিলের নিকট এগিয়ে আসছে। মীরা জানে তার ভাইয়া আসছে, তবে তার সঙ্গে আর একজনেরও পদাচরণ সে অনুভব করতে পারছে। একজন তার ভাইয়া, তাহলে আরেকজনকে মামা, কিন্তু উনি তো বাড়িতে নেই। তিনি তো গেছেন একটা দরকারি কাজে। সেই সকালে যাওয়ার আগে তিনি মীরাকে টেক্সট করে জানিয়ে গেছেন। তা না হলে আবার ওনার ছোট মামুনিটা রাগ করে বসবে কি না। যে যার মতো করে খাচ্ছে উপস্থিত সবাই, আর মিলি এটা সেটা তাদের প্লেটে তুলে দিচ্ছে। মাহির গম্ভীর সুরে একবার তাকেও বসে খেয়ে নিতে পারে, কিন্তু মেয়েটা কৌশলে নাকচ করে নেয়। মীরা খাবার খাচ্ছে কম, সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে বেশি। তা আর চোখে পরখ করছে মাহির, তবে কিছু বলতে পারছে না বন্ধুর শর্তের জন্য। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বক্সতে বন্দি। আহা, আজ এতদিন পরে আবারও সেই অতি পরিচিত ফোনের রিংটোন শুনে চমকে ওঠে মীরা। তার অন্তরাত্মা কেঁপে ওঠে থরথর করে, যা বাইরের সবার কাছে অপ্রকাশিত। আস্তে করে সামান্য চোখ তুলে সামনে তাকালে সত্যি সত্যি দেখতে পায় তুর্য চৌধুরীকে। কেমন লাল লাল চোখ নিয়ে তার দিকে দৃষ্টি তাক করে ফোনটা কানে ধরে গলায় বেশ গাম্ভীর্য বজায় রেখে বলে, মম, সময় মতোই পৌঁছেছিলাম। তুমি অত ভেবো না। আর কোনো ভুল নয়, যে কাজের জন্য এসেছি সেটা তো 100% করেই ছাড়বো। চলো ঠিক আছে, তোমাকে পরে কল ব্যাক করছি। কেটে গেল ফোন কল, বন্ধ হয়ে গেল কথা। তবে মীরার বুকে যে তুফান উঠেছে সেটার কি হবে। মীরা চায় লোকটা ভালো থাকুক, তাই বলে নিজেকে এত কষ্ট দিয়ে মেয়েটা ভাবছে। তাই তো তার এভাবে চলে আসা। তবে সে তো তাকে জানিয়ে দিয়েই সে আর তার লাইফে ফিরবে না, কোনো দিনও ফিরবে না। তবে এসব কেন 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 কেন? রাগে দুঃখে অভিমানে আর বসে থাকতে পারে না মীরা। ওভাবে এটু হাতে দৌড় দেয় উপরে। দুঃখ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই শব্দটির সাথে পরিচিত নয়। দুঃখ তো সকলের জীবনে আছে, দুঃখ তো সকলের জীবনে আসে, আবার চলেও যায় একটা নির্দিষ্ট সময়। তবে যখন যায় তখন দিয়ে যায় আনন্দ, সুখ আর একরাশ ভালো লাগা। কিন্তু মীরার বেলায় ভিন্ন। তার দুঃখ চলে যায় ঠিকই, তবে তাকে দিয়ে যায় কষ্ট আর নির্জন একাকী রাতে ফেলার জন্য এক গাদা দীর্ঘশ্বাস। এইটাই মনে করে মীরার অবুঝ অভিমানী মন ফ্লোরে বসে দুহাঁটু বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছে মীরা। সে মনে মনে তার মহান আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরার তৌফিক চাইছে। এমত অবস্থায় রুমের বাইরে কারো উপস্থিতি টের পেয়ে বাহাত দিয়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় সে। তখনও তার ডান হাত ইটো অবস্থায় রয়েছে। মীরা তার কষ্টগুলো কাউকে দেখাতে চায় না, তাই তখন নিজ থেকে ভাবে চলে আসলো। এখন নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু না, তুর্য তাকে বোধহয় স্বাভাবিক হতে দেবে না। তাই তো দরজার সামনে তার 5 ফুট 10 ইঞ্চির জিম করা শক্তপোক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মীরার কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। সে তার মতো ঠায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নিবদ্ধ দরজার সোজাসুজি দাঁড়ানো তুর্যর দৃষ্টিতে। মেয়েটা ভেবেই নিয়েছে তুর্য তাকে এখন কি বলতে এসেছে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ডক্টর তুর্য চৌধুরী বড় বড় পা ফেলে সে আচমকা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যার ফলস্বরূপ কিঞ্চিত ব্যথা পায় মেয়েটা। সেই কিঞ্চিত ব্যথাটা ধীরে ধীরে আরো জোরালো হয়। তার সাথে বাঁচতে থাকে কাতর কণ্ঠে বলা তুর্যের কথা। I'm selfish. Yes, Mira, I'm selfish. So I need her this to test well. তুর্যের বলে এই কয়েকটি মাত্র শব্দ শুনে মীরার সারা শরীরে জমে যায়। কিছুক্ষণের জন্য থেমে যায় তার সারা দুনিয়া, স্তব্ধ হয়ে যায় সে। তবে তার সারা শরীর জমে গেল বুকের বাঁ পাশটায় ভিতরে থাকা হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফাতে থাকে, যেটা খুব ভালোভাবে উপলব্ধ করতে পারে তুর্য। কিছুক্ষণ এভাবে থাকার পর সে ছেড়ে দেয় মীরাকে।
এতে যেন মেয়েটা ভিতর ভিতর হাঁপ ছেড়ে বাঁচে। তুর্য কয়েক সেকেন্ড মেয়েটার চোখের দিকে তাকিয়ে মেয়েটার গালের দুপাশে নিজের হাত রাখে। অতঃপর সামান্য ঝুঁকে মীরার কপালে কপাল ঠেকায়। মেয়েটার মুখটা তার দিকে অল্প উঁচু করে, যার ফলস্বরূপ মীরার অধর গিয়ে ঠেকে তুর্যের শুষ্ক অধরে। ভেতর থেকে কাঁপুনি উঠতে চায় মীরার, তবে সে তাতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। তুর্য ওভাবেই মীরার অধরে নিজের অধর ছোঁয়া অবস্থায় বলা শুরু করে। আমার এই তুমিটার প্রয়োজন বউ পাখি। ভোরের সূর্যোদয় নির্জন রাতের সঙ্গী হিসেবে এই তুমিটাকে চাই আমার। দুঃখের সময় সুখী হতে এই তুমিটার প্রয়োজন। আমার এই দগ্ধ হৃদয়টাকে পুরোপুরি সারাতে এই তুমিটার প্রয়োজন। একাকী বিকালে আমার পাশে এই তুমিটার প্রয়োজন। আমার ইহকাল পরকাল সবকালে এই তুমিটার প্রয়োজন। ইয়েস, আই নিড ইউ। থামে তুর্য, অতঃপর লম্বা শ্বাস টানে। মীরা তখনও স্তব্ধ। সে বিশ্বাস করতে পারছে না নিজের কানকে, তবুও শুনে চলেছে লোকটার কথা। মীরা, আমি হেরে গেছি। নিজের জেদের উপর আমি হেরে গেছি। একবার হেরে গিয়ে উপলব্ধি করতে পেরেছি হারের মধ্যে রয়েছে জিতের সুখ। প্রথমবারের মতো আমি হুট করে ভালোবাসায় পড়তে চাইনি, ঠকে যাওয়ার ভয়ে। তবে বিশ্বাস করো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই তোমায়। ভালোবাসার পরিমাপে তোমার ওজন বেশি হলেও নিজেকে তোমার সমকক্ষ করতে চাই। জানি আমার প্রতি তোমার রয়েছে সীমাহীন অভিযোগ। সে অভিযোগের নিচে নিজের ভালোবাসাকে বিষে ফেলতে চাই না। আমার প্রতি তোমার সমস্ত রাগ অভিমানকে ক্ষমা করো। একটু থেমে একটা শুকনো ঢোক গেলে তুর্য অতঃপর মীরাকে জিজ্ঞেস করে, তবে তো এই অধমকে ক্ষমা। নিজেকে আর আমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করবে না তো? কি হলো বলো? আর আমার থেকে দূরে যাবে না তো? তোমাকে ছাড়া আমার শ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী হয়ে আসে। এই যে এখানটাই যন্ত্রণা হয়। শেষের কথাটা বুকের পা পাশটায় তর্জনীর আঙ্গুল তাক করে বলল তুর্য। নিজের আবেগকে আর ধরে রাখতে পারল না মীরা। আচমকা হু করে কেঁদে উঠল। কি করে পারবে সে তার কাঙ্ক্ষিত পুরুষটি থেকে দূরে থাকতে, যেখানে লোকটা এত গভীরভাবে ভালোবাসার স্বীকারোক্তি করছে? এই লোকটাকে দেখেই তো তার মধ্যে প্রথম প্রণয় ঘটেছিল। কেঁপে উঠেছিল তার ছোট্ট হৃদয়খানি, যা আর কোনো পুরুষের জন্য অনুভব করে না। আচমকা মীরাকে এভাবে কান্না করতে দেখে বিচলিত হয় তুর্য। ধক করে উঠে তার হৃৎপিণ্ড। অস্থির কণ্ঠে সে শোধায়, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুর্যর করা প্রশ্নে কোনো রকম পাত্তা দিল না মীরা। সে তুর্যর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করে শক্ত করে জড়িয়ে ধরল তার স্বপ্নের পুরুষটিকে। পিঠের উপরে শুভ্র গেঞ্জিটাকে নরম দু হাতের মুঠোয় পুড়ে নিয়ে শক্ত করে ধরল। ফলে মেয়েটার হাতে থাকা সমস্ত এঁটো লাগানো তুর্যের গেঞ্জিতে। তুর্য বুঝে নিয়েছে মেয়েটার কান্নার কারণ, সঙ্গে পেয়ে গেছে সে তার প্রশ্নের উত্তর। আর কিছু বলে না সে, শুধু শক্ত করে সেও নিজের সাথে জড়িয়ে রাখে মেয়েটাকে। কেটে গেছে বেশ কয়েক মিনিট। থেমে গেছে মেয়েটার কান্না, তবে এখনো পোকানো বন্ধ হয়নি তার। এবার তুর্য মীরাকে নিজের বুক থেকে টেনে সোজা করে দাঁড় করালো। অতঃপর মেয়েটাকে কিছু বুঝে ওঠার আগে আচমকা তুর্য নিজের অধর ডুবিয়ে দিল মেয়েটার অধরে। তড়াক করে ওঠে মীরার হৃৎপিণ্ড। তার কাঙ্ক্ষিত পুরুষটি থেকে আচমকা প্রণয়, কিন্তু আজ প্রথমবারের মতো নেই কোনো হিংস্রতা, আছে কেবল উন্মাদনা, যার কারণে লাজে মূর্ছা যায় মীরা। নিজে কোনো রকম সাড়া দিতে পারে না। দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে মীরার। সারা শরীর তার কেঁপে কেঁপে উঠছে। তার টের পেয়ে তুর্য মেয়েটাকে আরও কাছে টেনে আনে, অতঃপর নিজের সাথে শক্ত করে চেপে ধরে। তখনও তারা চুম্বনরত অবস্থায় আছে দুজন। বাড়ি থেকে খুশ মেজাজে বেরিয়েছে রিজওয়ান। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। কড়া রোদে চারিদিকে ঝলমল করলেও গায়ের চামড়া ঝলসে যাওয়ার উপক্রম। তবে সেটা তোয়াক্কা না করে রিজু তার বাইক ছুটিয়েছে বুসরার কলেজের রাস্তার দিকে। না, সে বুসরার জন্য যাচ্ছে না, সেখানে একটা দরকারি কাজে যাচ্ছে লোকটা। তবে সেখানে সে দেখতে পায় বুসরাকে। কলেজের গেটের সামনে সামান্য দূরে দাঁড়িয়ে মেয়েটা কতগুলো বন্ধু বান্ধবীর সাথে ফুচকা খাচ্ছে মজা করে। তবে তার খাবার স্বাদ মেটাতে সেখানে উপস্থিত হলো রিজু। সে সোজা গিয়ে বুসরার পাশে দাঁড়ালো, অতঃপর তাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, এই ভর দুপুরে তুমি কি খাচ্ছ?
নিজের পাশে রিজুকে দেখে চমকে গেল। ছেলেটাকে কিছু বুঝতে না দিয়ে বুসরা পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? এই স্বভাব তোমার গেল না? মানে? মানে খুব সহজ, এই যে তোমাকে আমি প্রশ্ন করলাম সেটার উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছো, এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? এখন কি আমাকে আপনার কাছ থেকে ভদ্রতা শিখতে হবে? অবশ্যই, তুমি যদি না জানো তাহলে আমাকে শেখাতে হবে। আফটার অল তুমি আমার প্রিয় স্যারের বোন বলে কথা। প্রথমে রিজু প্রথমে রিজুকে বুসরার পাশে দাঁড়াতে দেখে অবাক হয়ে যায় বুসরার বন্ধু বান্ধবীরা। পরক্ষণে রিজুর কথা শুনে তারা বুঝে যায় এরা পূর্ব পরিচিত। তবে তারা এদের দুজনের কথোপকথন শুনে মুচকি মুচকি হাসছে। তা টের পেয়ে বুসরা তাদের দিকে কটমট করে তাকায়। অতঃপর ফুচকাওয়ালা কাকুকে দাম মিটিয়ে হাঁটা দেয় উল্টো দিকে। তাদেরকে রিজু তাদেরকে রিজু বিড়বিড় করে বলে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, বন্ধু বান্ধবদের দেখছি ছাড় দেয় না, উফ। মান অভিমানের পালা বোধ হয় শেষ হলো এবার। তাই তো মীরা তার ভাইয়ের গা ঘেঁষে বসে আছে। ভিতর ভিতর তার পাহাড় সমান অভিমান গলে গেল। উপরে উপরে ঠিকই গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা। তা দেখে মাহির অসহায় দৃষ্টিতে তাকায় তুচ্ছর পানে। তবে বন্ধু তার দিকে একবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকায়। অতঃপর ডিভিল মার্কা হাসি দিয়ে নজর ফিরিয়ে নিয়ে মামা শ্বশুরের সাথে পুনরায় কথা বলতে উদ্যোগী হয়। তুজোর এমন গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে মাহির। অতঃপর বিড় করে বলে, শালা, আমারও সময় আসবে একদিন, সেই দিন দেখে নেব তোকে। আমার নামও মাহির আহমেদ খান। কিছুক্ষণ পূর্বে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মাহিরা দুই বন্ধু মিলে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করছে। মাহির লক্ষ্য করে তুর্যের ভিতর থেকে একাধা খুশির ঝলক উপচে আসতে চাইছে। তা দেখে মুচকি হাসে মাহির। অতঃপর তুর্যকে প্রশ্ন করে, কি ব্যাপার ব্রো, এত খুশ মেজাজ, কাহিনী কি? মাহিরের এহেন প্রশ্ন শুনে চোখ ছোট ছোট করে তাকায় তুর্য। অতঃপর উত্তর দেয়, আমার বউকে আজ চুমু খাওয়ার নাম করে কামড় দিয়েছি, তাই এত খুশি লাগছে। তুর্যের কথায় ভেবাচাকা খেয়ে যায় মাহির। সঙ্গে খুক খুক করে কেসে ওঠে সে। অতি কষ্টে নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলে, ভুলে যাস না তুর্য, তোর বউ আমারই ছোট বোন। অতঃপর মনে মনে ভাবে, ঘাড়তেরা ঠোঁটকাটা তুর্যর সাথে তাকে এখন থেকে মেপে কথা বলতে হবে, নতুবা আবার তাকে কোন লজ্জায় ফেলে দেয়, তার তো কোনো ইয়ত্তা নেই। আজও মীরা তার জন্য বরাদ্দ রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে একলা। তবে অন্য রাতের মতো আজ নেই তার আঁখি জোড়ায় কোনো অশ্রু, বরং তার পান পাতার ন্যায় বদনে ছড়িয়ে আছে একরাশ খুশি। ঠোঁটে লেগে আছে মুচকি হাসি, যা আগে সচরাচর দেখা যেত না। তুর্য রুমে এসে মীরাকে না দেখে বুড়ো জোড়া কুচকে নিল। অতঃপর বারান্দার দিকে পা বাড়ালো। হ্যাঁ, মিসেস তুর্য চৌধুরী ওখানেই আছে। মুচকি হাসে তুর্য। অতঃপর পিছন থেকে গিয়ে মীরার শাড়ির ফাঁকে হাত বুলিয়ে মেয়েটার নরম পেটে অল্প একটু চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, যা তরুণ তার মাথায় গিয়ে ঠেকে তুর্যর প্রশস্ত বুক ছড়িয়ে থুতনিতে। কেঁপে ওঠে মীরা। তার সারা শরীর অবশ হওয়ার উপক্রম। আখিচূড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় মেয়েটা। মীরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে তুর্য। অতঃপর মীরার কানে হালকা করে অধৈর্য কণ্ঠ খাদে ফেলে বলে, শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে। নিজের জন্য তুর্যর মুখে প্রশংসনের শরমে মূর্ছা যায় মীরা। লাজে রাঙা হয় তার বদন। লোকটার ভালো লেগেছে, কিন্তু সে তো পরতেই চায়নি। তার মিলিবু তাকে জোর করে নিজের একটা শাড়ি পরিয়ে দিয়েছে। এতক্ষণ অস্বস্তি লাগলেও এখন ভালো লাগছে মীরা। হয়তো তার স্বামীর প্রশংসার কামায়। ভাবনার মাঝে মীরা খেয়াল করে তার পেটের উপরে তুচ্ছর শক্ত হাতটা আরো শক্ত হয়ে চেপে বসেছে। নিঃশ্বাস আটকে আসতে চাইছে তার। এমন অবস্থায় তুচ্ছর একটা প্রশ্ন তার কর্ণপাত হয়, বউ পাখি, একটা গান শুনবে?
বউ পাখি শব্দটায় কি এমন জিনিস মেশানো আছে তা যা মীরার শরীরের সমস্ত কোণে সুখের তরঙ্গ আছড়ে পড়ছে জানা নাই তার। তবে আর সে অনুভব করতে পারছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিদের মধ্যে সে একজন। কি হলো, শুনবে না? তুর্যের গলায় অস্থিরতা। কাঁপা কাঁপা গলায় মুখ থেকে এহেন শব্দ বের করে মীরা। সঙ্গে মাথাটা উপর নিচ করে মীরাকে ছেড়ে দেয় তুর্য। ফলে চমকে ওঠে মেয়েটা। পিছন ঘুরে দেখে মানুষটা দুটো পকেটে দু হাত ভরে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তাদেরকে মীরা খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। তার কানে ভেসে আসে কোনো রকম মিউজিক ছাড়া তুর্যের গাওয়া গান। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहने लगे हम, तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहने लगे हम। বাকি গানটা নিজ দায়িত্বে শুনে নেবেন। গান গাওয়া শেষ করে তুর্য অখুর ও মনোযোগী দৃষ্টিতে পুনরায় মীরার পা থেকে মাথা অবধি দেখি নেয়। মেয়েটা তার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ। এক পা এগিয়ে যায় তুর্য মীরার নিকট। অতঃপর আচমকা চট করে কোলে তুলে নেয় মেয়েটাকে। এদিকে চমকে ওঠে মীরা তুর্যর এহেন কাছে। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার মাথায় এসে ঠেকে নরম তুলতুলে বালিশে। অতঃপর লোকটা তার গায়ের উপর আশ্রবা হতেই গায়ের রক্ত ছলাৎ করে উঠে মীরার। শুরু হয় হাত পায়ে টালমাটাল তাণ্ডব। তুর্যর চোখে রয়েছে নেশা, যা মীরাকে সুস্থ থাকতে দিল না। পেটানো শরীরের নিচে থরথরেই কেঁপে উঠল মেয়েটা। তুর্য পরপর মীরার কপালে বন্ধ চোখে দুটি পাতায় নাকে রক্তাভ গালে চুমুকে দেয়। অতঃপর কণ্ঠ খাদে ফেলে কারের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে শুধায়, যদি এই মুহূর্তে তোমাকে নিজের করে চাই, তবে কি তুমি খুব রাগ করবে? তড়াক করে উঠে মীরা হৃৎপিণ্ড। মানুষটার প্রশস্ত চওড়া বুকের নিচে হাঁসফাঁস করে ওঠে মেয়েটা। তা দেখে তুর্য উঠে যেতে নেয়, তবে পারে না। মীরা তার ডান হাত দিয়ে তুর্যের শার্টের কলার শক্ত করে চেপে ধরে আছে আর অনবরত দুপাশে মাথা নেড়ে চলেছে। তা দেখে মুচকি হাসে তুর্য। অতঃপর ঝাঁপিয়ে পড়ার মতো পড়ে মীরার ওপর এবং তার উষ্ণ অধর ঘূর্ণিঝড় বইয়ে দেয় তার গলার ভাঁজে। হাত হয়ে ওঠে অবাধ্য। মীরা একটা সময় শুয়ে নেয় সবটা। বিলম্ব হলেও কাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত ছোঁয়ায় ধাতস্থ করে নিজেকে। অতঃপর স্বামী নামক ভালোবাসার মানুষটির নিকট সহাসে সমর্পণ করে নিজেকে। তার ছিন্ন দুটি হাত দিয়ে আঁকড়ে ধরে তুচ্ছ উন্মুক্ত ও চওড়া পিঠ। ভোর 3টা বেজে 5। দেওয়ালে টাঙানো ঘড়িটির পানে নজর বুলিয়ে সময়টা দেখে নিল তুর্য। অতঃপর তার বুকে মাথা রাখা মীরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তৃপ্তিময় হাসি হাসল লোকটা। আর সে পরিপূর্ণ স্বর্গীয় সুখের সন্ধান পেয়েছে সে তার বউ পাখির মাঝে। তুর্য মীরাকে তার বুক থেকে টেনে মুখের কাছে নিয়ে আসে। ঠিক তখনই আচমকা আঁকিজোড়া খুলে যায় মীরা।
মীরাকে চোখ খুলতে দেখে তুর্য একটা ভুবন ভোলানো হাসি উপহার দেয় তাকে। অতঃপর তার বউ পাখির মুখটা দু হাতের আঁচড়ে ভরে হালকা করে অধরে অধর ছুঁয়ে বলে। বউ পাখি, তুর্যের লোমশ বুকে নাক মুখ ঘষে মীরা। এখানে 1 সপ্তাহ থেকে আমরা ইন্ডিয়া ব্যাক করছি, টিকিট কনফার্ম হয়ে গেছে। তুর্যের কথা শুনে মনির হয়ে যায় মীরার মুখ। হাসি আর লজ্জা মিশ্রিত আনমখানা আধার নেমে আসে তার। মীরার নিমেষে কালো হয়ে যাওয়া মুখখানি দেখে বিচলিত মানুষটি অস্থির হয়ে প্রশ্ন করে। কি হয়েছে বউ পাখি? তুমি আবার আমার সাথে যাবে না? এই সময়ে কিছু বলছো না কেন তুমি? হু হু করে কেঁদে ওঠে মীরা। গায়ে সর্বশক্তি দিয়ে তুর্যকে আঁকড়ে ধরার চেষ্টা করে। তুর্য আবারও কিছু বলতে যাবে, তখনই তার মনে পড়ে যায় তার মায়ের কথা। সূর্য বেটা, মীরা আমার জন্য চলে গেছে। ওকে আমি যা না তা বলে অপমান করতাম, তাই হয়তো বাচ্চা মেয়ে তা সহ্য করতে না পেরে চলে গেছে। সূর্য বাবা, তুমি আমার ছোট বৌমাকে তার নিজের বাড়িতে আনার ব্যবস্থা করো। আমি ওর কাছে ক্ষমা চাইব। তুর্যের অগোচরে মীরাকে তার মম অপমান করতে শুনে খারাপ লাগে তার। তবে তার মম অনুতপ্ত ভেবে ভালো লাগে তুর্য। সে কি কম অপমান করেছে মেয়েটাকে? শুধু অপমানই বরাদ্দ রাখেনি সে, গায়ে হাত পর্যন্ত তুলেছে মেয়েটা। মীরার হেঁচকি তুলে কান্নার আওয়াজে ভাবনা জগৎ থেকে বাইরে আসে তুর্য। অতঃপর মীরার চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত ধীর কণ্ঠে বলে। বউ পাখি, বাড়ির সবাই তোমার ফেরার অপেক্ষায় আছে, আর মম তো কেঁদেই দিয়েছে তার ছোট বৌমা আসছে না দেখে। তারপরেও তুমি যাবে না? এবারে মীরা চোখ তুলে তাকায় তুর্যর পানে। চোখে তার অনেক প্রশ্ন। সেই প্রশ্ন নিমেষেই পড়ে ফেলে তুর্য। মম অনুতপ্ত বউ পাখি, মম নিজের ভুল বুঝতে পেরেছে, আর আমার মনে হয় অনুতপ্ত ব্যক্তিদের ক্ষমা করা উচিত, যেমন আমাকে করেছে। মীরার আঁখি জোড়ায় পানি চিকচিক করছে। তার মুখে ফুটে ওঠে হাসির ফোয়ারা, যা তুর্যর প্রশস্ত বুকে শান্তির তরঙ্গ খেলে যায়। চনমনে হয়ে ওঠে তার চিত্ত। দুহাত দিয়ে আঁকড়ে ধরে তার বউ পাখিকে। এভাবে কেটে যায় অনেকটা সময়। অতঃপর নীরবতা ভেঙে তুর্য আমতা আমতা করে বলে। এই বউ পাখি, তোমাকে কিছু জানারও আছে। আসলে সেদিন শপিং মলে পার্কিং লটে সে মেয়েটা। কথাটা সম্পূর্ণ করতে পারে না তুর্য। তার আগে মীরা তার মুখ চেপে ধরে, যার ফলস্বরূপ তুর্যর বাকি কথা মুখে আটকে যায়, বাইরে বের হয় না। তুর্য খেয়াল করে মীরা রাগে ফুসছে, তাই হাসুরি একটা স্বপ্ন ঢোক গিলে বলে। শোনো তো আগে পুরোটা। মীরা আরও রেগে গিয়ে তুর্যের খাড়া নাকের উপর কামড় বসায়। অতঃপর দুহাত দিয়ে বুকের উপরে রেখে চোখ বুঝে একপাশে মাথা নাড়ে, যার অর্থ সে সব জানে। তুর্য মীরার ইশারা বোঝা মাত্র ঝড়ের বেগে বুকের উপর থেকে তাকে তার নিচে ফেলে। অতঃপর নিজের দুহাত দিয়ে তার শীর্ণ দুটি হাত চেপে ধরে বিছানার সাথে গম্ভীর সুরে বলে। শুভর থেকে শুনেছো না সবটা? আর কি বলেছে ও আমার নামে? তুর্যর বাচ্চামা দেখে ঠিক করে হেসে ফেলে মীরা, আর তা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তুর্য। হাসির কি হলো? এবার হাসির ফল ভোগ করো জানে মন। বাঁকা এসে আবারও মীরার মাঝে ডুব দিল তুর্য। প্রিয় পাঠক বন্ধুরা, এই গল্পটা আমার কাঁচা হাতের প্রথম লেখা গল্প। হয়তো আপনাদের অনেকের কাছে খাপছাড়া লাগছে, তবে ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আমি চাই আরও সুন্দর করে লিখতে, যদি আপনারা পাশে থাকেন। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো গল্পটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আর আপনারা একটু সাড়া শব্দ দিলে পরে আমরা উৎসাহ পাই। আপনারা পাশে থাকুন। আর সত্যি কথা বলতে কি, আপনারা পাশে আছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, তবেই আমরা সেই অনুযায়ী গল্প দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।